সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা এসএলএসটি পারপাসে করছি। এসএলএসটি যারা দিয়েছো, যাদের মনে করছো ইন্টারভিউ কল আসতে চলেছে, তো আজকে তাদের জন্য কিছু টিপস শেয়ার করব। তোমরা এটা টিপসই বলতে পারো বা কিছু সাজেশান আমার তরফ থেকে। এটা কোনো কোচিং বা সেরকম কিছু না। আসলে আমরা নিজেও জীবনে অনেকবার ইন্টারভিউয়ের সম্মুখীন হয়েছি। টিচিং প্রফেশনেই রয়েছি, স্কুলে বেশ কিছু ইন্টারভিউ যেহেতু দিয়েছি। আর সব থেকে বড় কথা, আমরা যখন পড়াশুনো করেছি তখন যেসব টিচারকে আমরা পেয়েছিলাম, অনেক পুরনো টিচার, তো তারা মনে করো অনেক বেশি অভিজ্ঞ ছিল এবং আমাদের যখন তারা ক্লাস নিতেন, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো আমাদের সঙ্গে আলোচনা করতেন এবং আমরা সত্যি খুব তখন ভালো ভালো টিচারকেই পেয়েছি। বিভিন্ন সময় তারা এই রকম ইন্টারভিউ বোর্ডে থাকতেন সেই সব টিচাররা, তাই তাদের অভিজ্ঞতা এবং তাদের গুরুত্বপূর্ণ টিপসগুলো কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতেন, যে এভাবে এভাবে করবি, এরকমভাবে জিনিসটা হ্যান্ডেল করবি। তো তাদের কাছ থেকে এত সুন্দর আমরা অনেক কিছু জেনেছি বা সাজেশান পেয়েছি। তো সেটাই ভাবলাম যে আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে, বা তোমাদের সঙ্গে সেটা শুধুমাত্র একটু শেয়ার করা, যদি তোমাদের কোনো কাজে লাগে বা হেল্প হয়, এই কারণে। এছাড়া কোনো টিউটোরিয়াল এটা কিন্তু নয়। আচ্ছা, তাহলে এসএলএসটি ইন্টারভিউ নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো আমি কয়েকটা পয়েন্ট ধরে আলোচনা করব। আমি পয়েন্টগুলো লিখছি এবং একটা একটা করে তোমাদের বলছি তোমরা কোন জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে এই ইন্টারভিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি একটা একটা করে পয়েন্ট লিখছি এবং সেইটা নিয়ে একটু বলবো, এবং তোমরা তাহলে কি কি জিনিস মাথায় রাখবে সেটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে প্রথম যে জিনিসটা আমি লিখছি সেটা হলো এটা 1 নম্বর পয়েন্টে রাখলাম। লিখলাম একটা ইজি আর একটা কনফিডেন্স। যখন তোমরা ইন্টারভিউ দিতে ঢুকছো, এই মুহূর্তটা মনে করো, যখন ইন্টারভিউ দিতে ঢুকছো একটু পাজেল হয়ে যাচ্ছ, টেনশান, এই ব্যাপারগুলো যেন না আসে। চেষ্টা করতে হবে। টেনশান তো মানুষ মাত্রই হয়, আর পরীক্ষার নাম শুনলে তো আরও বেশি হয়। চেষ্টা করতে হবে, সেইটাই বাড়িতে প্র্যাকটিস বা যেটাকে বলে কনসেন্ট্রেশন, একটু মনোসংযোগ যেটাকে করা, যে না আমি কনফিডেন্ট থাকবো, আমাকে তো সেই বাঘভাল্লুক খেয়ে ফেলবে এরকম ব্যাপার না। আমি ঢুকছি নিজেকে প্রমাণ করার জন্য, আমি সেই ঘরটায় ঢুকছি। ভীষণ ইজি, জড়তা থাকবে না, জড়তা একদম থাকবে না, একদম ক্যাজুয়াল। আমরা একদম যেমন স্বাভাবিক সেইভাবে আমরা সেখানে যাব। ভীষণ সহজ সরলভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছি, যে যেরকম সেই রকমভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করব। কোনো কিছু দেখানোর উদ্দেশ্য আমাদের নেই। দেন কনফিডেন্স, এই কনফিডেন্সটার অভাব যেন না হয়, যে আমি এই পোস্টের জন্য আমি যথেষ্ট কনফিডেন্স, তাই বলে ওভার কনফিডেন্স নয়। ওভার কনফিডেন্সের কথা বলছি না। কনফিডেন্স আমার মধ্যে সেই হাতটা ঘামছে, হাত কেমন লাগছে, এই ব্যাপারগুলো আর কি, যে একটু টেনশান হচ্ছে, এই জিনিসগুলো আমায় কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আর আশা করি যারা জিওগ্রাফির স্টুডেন্ট আছো, তোমাদের একটা সুবিধা হলো, যেহেতু জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তোমরা কিন্তু প্রথম থেকে চিন্তা করো, সেই ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টারের যারা আছো, প্রথম থেকে কিন্তু এই ইন্টারভিউ ব্যাপারটা, ওই ভাইভা দিয়েছো যে প্র্যাকটিক্যালের সময়, তখন থেকে জিনিসটা একটু একটু করে তোমাদের মধ্যে ঢুকে গেছে, যে কীরকম হয় পরিবেশটা। সেখানে হয়তো তোমার অপোজিটে একজন টিচার থাকতো, কিন্তু ওই যে আসছি বলে ঢোকা, চেয়ারে বসা, বা সে যে কী প্রশ্ন করবে আমরা জানি না, তো যাই হোক, যা প্রশ্ন করছে সেই অ্যান্সারগুলোকে সেইভাবে ওই ম্যানেজ করা,
এই যে একটা হল অ্যাপিয়ারেন্স বা এই যে একটা ব্যাপার, এটা কিন্তু আমাদের জিওগ্রাফির প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কম বেশি হলে আছে। MA BA এত বছর ধরে এতগুলো ভাইভা, মানে একটা শর্ট ইন্টারভিউ আমরা ফেস করেছি, তো সেইটুকু কনফিডেন্স আমাদের যেন থাকে যে সেই রকমই একটা জায়গায় ঢুকছি, একজনের জায়গায় সেখানে 3 জন থাকবে, কিন্তু আমরা কনফিডেন্স অবশ্যই, মানে আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করব, এইটুকুর জন্য আমরা ঢুকছি। ওকে, বেশ। সেকেন্ড পয়েন্টে কি রাখবো? এটা রাখছি বডি ল্যাঙ্গুয়েজ। এই অনেকটা বলেই ফেললাম বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ মানে কি, ওইগুলো একটু কিন্তু ওখানে যে বোর্ডে থাকবেন, জেনারেলি এসব বোর্ডে 3 জন থাকেন, একজন কোশ্চেন করবে, বাকি 2 জন কিন্তু তোমাকে অবজার্ভ করছে, আর একজন কোশ্চেন করবে, তখন অন্য 2 জন অবজার্ভ করছে, একসঙ্গে 3 জন তার কোশ্চেন করবে না। তো এই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওনারা ফলো করেন, মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ মানে তোমার হাব ভাব। ফাইল, তোমার হাতে একটা ফাইল থাকবে, তুমি ঢুকলে, আসছি বলে ঢুকলে, আসবো বা আসছি বলে ঢুকলে, ঠিক আছে, এবং তারা বলবে কিন্তু, গিয়েই ধপ করে চেয়ারে বসে পড়বো না, তারা বলবে বসতে, তখন আমরা বসবো বা একটা থ্যাংক ইউ বলবো, থ্যাংক ইউ স্যার বা ম্যাম, বা থ্যাংক ইউ, ঠিক আছে। ফাইলটা ধরাম করে টেবিলের ওপর রাখলাম না, করবে না। হাত কচলাচ্ছে, মানে টেনশানটা অনেকের এরকম, হাতটা এরকম এরকম ঘামছে বা এরকম হচ্ছে না, একদম শান্তভাবে তুমি বসলে এবং চোখে মুখে সেই টেনশানটা প্রকাশ পাচ্ছে না, একদম শান্ত, মানে চোখ, মানে বডি ল্যাঙ্গুয়েজ বলতে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, তোমার হাবভাব, আচার আচরণ, সেই ব্যাপারগুলো, বা প্রথম থেকেই অতিরিক্ত কথা বলার প্রবণতা, এগুলো থাকবে না। বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একদম শান্তশিষ্ট, একদম ধীর, সহজ সরলভাবে আমরা যেরকম, যেরকম সে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করবে, কোনো অতিরিক্ত কিছু শো করার আমার দরকার নেই, বা আমি কিছুই জানি না, মানে টেনশান হচ্ছে, সেটাও যেন ফুটে না ওঠে, একদম ইজি, একদম নিজেকে ইজি রাখার চেষ্টা করবে এবং সেইটা বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাবে। অস্বস্তি হচ্ছে সেই রকম কিন্তু যেন কিছু না হয়। নাম্বার 3তে আমরা রাখবো ড্রেস আপ। এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এটা সবাই জানো, তাও আমি রাখছি যেহেতু পয়েন্ট ওয়াইজ করছি। ড্রেস আপটা কী বলবো, একটা টিচার হতে গেলে একদম ভদ্রসভ্য যে পোশাক, কারণ পোশাকের জন্যও কিন্তু অনেক সময় তাদের হয়তো একটু খারাপ লাগলো, এরকম ঘটনা ঘটে না কিন্তু তা নয়। একটা সুন্দর ড্রেস মানে সুন্দর, মানে কি বলবো, মার্জিত পোশাক যেটাকে বলে, একটা টিচার হতে গেলে। ছেলেদের ক্ষেত্রে শার্ট প্যান্ট ইন করে পরা, ঢোলা পরে চলে গেলাম ওরকম না, অবশ্যই ইন করে পরা। তাই বলে কালার একদম ক্যাটক্যাটে কোনো কালারের কোনো ড্রেস আমরা পরবো না, একদম সুন্দর, সব থেকে বেটার হালকা একদম লাইট কালারের শার্ট প্যান্ট, এরকম ধরনের। আর মেয়েদের ক্ষেত্রে শাড়িটাই আমরা প্রেফার করব অবশ্যই, একদম শাড়ি মানে একদম নিশ্চয়ই সেখানে শিফন শাড়ি কেউ পরে যাবে না, মানে সুন্দর স্কুল টিচাররা যেরকম ড্রেস আপে থাকে, হ্যাঁ, আমরা আমাদের হেডমিস্ট্রেসদের যেভাবে দেখেছি, যেরকম একটা লুক আগে আর কি থাকতো, সেই জিনিসগুলো আর কি, একটা সুন্দরভাবে শাড়ি পরাই আমরা প্রেফার করি। তবে কারোর যদি খুব অসুবিধা থাকে সেক্ষেত্রে অনেকে সালোয়ার ইউজ করে, তবে সেটা কিন্তু আমি মানে এক্সেপশনাল কেস বললাম, মানে সালোয়ার পরেও ইন্টারভিউ দিতে আমাদের সঙ্গে কয়েকজনকে দেখেছি, তারা আদৌ সাকসেস হয়েছে কিনা সেই খবরটা জানি না, কিন্তু দিতে ঢুকেছে সেটা দেখেছি। কিন্তু শারীরিক অসুস্থতা হয় না, ধরো কারোর কোনো সমস্যা রয়েছে, সে মানে শাড়ি পরে যেতে পারলো না, বা কোনো রকমে এমন দিন ইন্টারভিউ পড়েছে, সেদিন কোনো রকমে তাকে ওখানে হাজির করা হচ্ছে, সে হয়তো হসপিটালাইজ ছিল, তার পক্ষে ওইভাবে শাড়ি পরে মেনটেন করে যাওয়া সম্ভব না। ছেলেদের ক্ষেত্রেও সেটা হতে পারে, এমনই অসুস্থ, সে হয়তো কোনোভাবে সেটা অ্যাটেন্ড করছে, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, সে একটা ভদ্রসভ্য পোশাক পরে যাবে, ঠিক আছে। কিন্তু ইন জেনারেল কেস বলছি, মেয়েরা শাড়ি এবং ছেলেদের ক্ষেত্রে লাইট কালারের শার্ট প্যান্ট, একটা সুন্দর ড্রেস আপ করে যাবে, তার সঙ্গে হারচুরি মালা এসবও যেমন পরবে না, এমনি রিস্টওয়াচ থাকবে, একটা পেন থাকবে, ছেলেদের ক্ষেত্রে একটা পকেটে পেন থাকবে, মানে একদম বুঝতেই পারছো, এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, একটা সুন্দর ড্রেস আপে কিন্তু আমরা ঢুকবো মানে ইন্টারভিউ হলে। নেক্সট যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে সেলফ অ্যাড্রেস। প্রথমে রাখলাম সেলফ অ্যাড্রেস, আচ্ছা, এডুকেশন,
ফ্যামিলি একসাথেই লিখলাম এগুলো, বসার পরই যেটা আর কি হবে এই ধরনের কোশ্চেন আসে। সেলফ অ্যাড্রেস হচ্ছে নিজের অ্যাড্রেসটা ওরা প্রথমেই কোথা থেকে আসছেন, এটা একটা কমন কোশ্চেন। তো নিজের ঠিকানাটা বলতে হবে, ঠিকানা মানে গ্রাম এই ডিস্ট্রিক্ট এই এভাবে না, মানে বলার ধরনটা যে আমি অমুক গ্রাম থেকে আসছি বা এই জেলা থেকে, এই জেলার এই গ্রামের থেকে আসছি বা এই জেলার এই ব্লক থেকে আসছি, মানে যেরকমভাবে তোমরা বলবে সেই সুন্দরভাবে অ্যাড্রেসটা বলতে হবে। তোমার কোয়ালিফিকেশান কি বা আপনার কোয়ালিফিকেশান কি, সুতরাং নিজের কোয়ালিফিকেশান আমরা সবাই জানি, কিন্তু যখন আমাকে কেউ বলতে বলবে না কোয়ালিফিকেশান, তখন কিন্তু থতমত খেয়ে যাব। কত সালে যেন মাধ্যমিক পাশ করেছিলাম, মানে কিরাম যেন ওই যে 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 জিনিসটা বলছিলাম জড়তা ব্যাপারটা, তখন যেন গুলিয়ে যাচ্ছে। এটা কিন্তু বলা প্র্যাকটিস করবে যে আমি এই স্কুলে এই অবধি পড়েছি, এত সালে আমার গ্র্যাজুয়েশন, এত সালে আমার MA বা MSc বা বিএড করেছি এই এত সালে, মানে এই যে সুন্দর করে জিনিসটা বলা সাল ধরে ধরে, এটাও কিন্তু একটু প্র্যাকটিসের ব্যাপার। কারণ পুরো কোয়ালিফিকেশানটা যখন আমার জানতে চাইছে, কারোর হয়তো আরও এক্সট্রা কিছু থাকতে পারে, তো সেইটা যখন সাল ধরে ধরে সুন্দর করে বলতে হবে, তখন যেন আমি ওই টেবিলে বসে আমি তখন থতমত খেয়ে যাচ্ছি, এইটা যেন না হয়। ওই জন্য এই পয়েন্টগুলো ধরে ধরে একটু আলোচনা করছি, তোমরা বাড়িতে এভাবে নিজেকে রেডি করে যাবে। নেক্সট হচ্ছে ফ্যামিলি, পরিবারে কে কে আছে, এটা একটা প্রশ্ন করে। হ্যাঁ, পরিবারে কে কে আছে, অবশ্যই তোমার নিজের ফ্যামিলি, যে বাবা মা ভাই বোন যেরকম আছে বা কে কিসে ইয়ে করে, এটা একটা পরিচিতি ছোট্টর মধ্যে আমাকে বলতে হতে পারে। আর অযথা এক্সট্রা কথা আমরা কেউ বলবো না, ঠিক যেটুকু চাইবে সেই লিমিটেড অ্যান্সার দিয়ে কিন্তু আমি স্টপ হয়ে যাব। মানে আমার বেশ একটা ভালো প্রশ্ন করেছে, এইটাই ধরো এডুকেশন, কারোর ধরো অনেক কোয়ালিফিকেশান আছে, মানে বিএডের পরেও আর কি এমএড বা অনেক আরও বেশি হতে পারে, এমফিল, অনেক কিছু হতে পারে না, অনেক দিন পর পরীক্ষা হচ্ছে, অনেকেই বসে বসে অনেক ডিগ্রি অর্জন করেছে, সময়টাকে কাজে লাগিয়েছে, তো অনেক হয়তো কোয়ালিফিকেশান, কিন্তু সেটাকে আমি শো করছি এটা কিন্তু মাথায় রাখলে হবে না যে আমাকে বলার সুযোগ পেয়েছি মানে আমি পরপর বলে যাব এই করেছি এই করেছি এই করেছি, মানে একটা অহংকার বা আমি এত কিছু করেছি আমি সেটা জানাচ্ছি, এই ধরনের অ্যাপিয়ারেন্স যেন না হয় যে আমি এই করেছি এবং তারপরেও আমি এই সালে এগুলো করেছি। মানে পোলাইটলি বলতে হবে যে আমি খুব বড়াই করছি, এটা যেন আমার উত্তরের মধ্যে প্রকাশ না পায়। নেক্সট আমরা 5 পয়েন্টে আমরা রাখবো হচ্ছে কিছু কমন কোশ্চেন, যে কোনো ইন্টারভিউতে যেগুলো আমরা ম্যাক্সিমাম টাইম পাই। কমন কোশ্চেন কি? কমন কোশ্চেন, এতদিন আপনি কি করছিলেন, মানে এখন আপনি কি করেন, বর্তমানে আপনি কি করেন, হলো কিছু। কেউ বলবে আমরা প্রাইভেট টিউশন করছি, কেউ হয়তো প্রাইভেট কিছুতে জয়েন করেছি, কেউ হয়তো কোনো ব্যবসার কাজ করছে বা আপাতত কিছুই করছি না, যে যেরকম যার সেটা নিজস্ব একটা কমন কোশ্চেন এরকম রয়েছি, বা চাকরির প্রিপারেশান নিচ্ছি, বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এরকম ধরনের উত্তর, যে আপনি এখন কি করছেন। আচ্ছা, এই প্রফেশনেই কেন এলেন, এই টিচিং এই যে আপনি দিতে এসছেন, তো এই প্রফেশনে কেন এলেন, মানে এটা চয়েস করার কারণ কি, তার মানে শিক্ষকতা কেন চয়েস করছি সেই কারণটা কি। খুব ক্যাজুয়াল উত্তর, সেই বই মুখস্থ উত্তর যেন না হয়। বিএডের বইতে কিন্তু কেন শিক্ষক হবেন, আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য প্রচুর পয়েন্ট লেখা আছে, সেইগুলো গড়গড় করে ওখানে বললে কিন্তু হবে না। তোমার নিজস্ব কিছু এমস, যে এই পেশাটা ছোট থেকে খুব পছন্দের, হ্যাঁ মনে হয় যেন অন্য পেশার থেকে এটা অনেক বেশি পড়াশুনো রিলেটেড বা পড়াশুনোর সঙ্গে জড়িয়ে থাকতে ভালো লাগে, সেই কারণে আমরা এই টিচিং লাইনটা ছাড়তে চাইছি না। কারণ টিচিং লাইন এই প্রফেশনটা থেকে চলে গেলে নিজের সাবজেক্টের সঙ্গে আর টাচ থাকবে না, কিন্তু নিজের সাবজেক্টটা এতটাই ভালো লাগে বা এটা নিয়ে এগিয়েছি, তো এর সঙ্গেই থাকতে চাই। প্রথম কথা আমাদের এটা, যে নিজের সাবজেক্টের সঙ্গেই আজীবন থাকতে চাই, সাবজেক্টটাকে ভালোবেসে আমরা পড়েছি, এটা নিয়েই ওই জন্য আরও সকলকে পড়াতে চাই। নিজে যেটুকু জানি, হয়তো খুব সামান্য জানি আমরা এখনও পর্যন্ত, জানার কোনো শেষ নেই, এখনও আমরা জানার চেষ্টা করছি বা আমরা এখনও পড়াশুনো করছি, যেটুকু জানি সেটুকু আমাদের থেকে ছোট যারা তাদেরকে আরও শেখাবো। সবথেকে বড় কথা সাবজেক্টের প্রতি ভালোবাসা, এটা এতটাই বেশি, এই জন্য এই সাবজেক্ট নিয়ে এত দূর এগিয়ে আসা। অন্য প্রফেশনে যাওয়ার ইচ্ছা থাকলে এই সাবজেক্ট নিয়ে এত দূর এগোনোর কোনো মানে হতো না, বা আমরা আসতাম না, আগেই আমরা লাইনটা চেঞ্জ করে নিতাম। কিন্তু যেহেতু এটা ভালো লাগে সেই জন্য থেকেই এই প্রফেশনে আসার চেষ্টা। আর এই টিচিং ছোট থেকে আরও দেখেছি
বাড়িতে অনেকের থাকতে পারে আর কি, মানে বাড়ির মেম্বাররা টিচার, যে সেই তাদেরকে দেখেছি, যদি কারোর থাকে তাদের ক্ষেত্রে বলছি আর কি, যে যদি তাদেরকেও দেখেছি যে এরকম এই প্রফেশানে থাকতে, তো খুব ভালো লাগে এই প্রফেশনটাকে, সেই জন্য আসা। মানে এভাবে উত্তরটা খুব পোলাইটলি দিতে হবে। একজন শিক্ষক মানে আদর্শ সমাজ গড়ে তুলবে, আদর্শ স্টুডেন্ট, এই সমস্ত সেই কি বলবো, সেই বই মুখস্থ বাক্য যেন আমরা কেউ না বলি। বলার ধরনের মধ্যে আমার সুন্দর একটা ব্যাপার থাকবে, আমি যেন তুলে ধরতে পারি সত্যি আমি কেন এই প্রফেশনে এসেছি। আদর্শ সমাজ গড়ে তুলবো, এইগুলো তো বইয়ের কথা। আমরা আদর্শ সমাজ একজন গড়ে তুলতে পারবো? আমি একা আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো? তো তখন হয়তো দুম করে ওরকম প্রশ্ন করেও দেয়। আচ্ছা, তাহলে আদর্শ সমাজ বলতে আপনি ঠিক কী বোঝেন? আপনি একাকি সেটা কীরকমভাবে করবেন বলে ভাবছেন? ধরুন এই চাকরিটা আপনি পেয়ে গেছেন, তাহলে কাল থেকে আপনি আদর্শ সমাজ গড়ে তোলার কাজটা কীভাবে করবেন? দুম করে এরকম একটা কোশ্চেন করে দিল। তো আমাকে বলার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি কি বলতে চলেছি। আমি একা কিছু সমাজকে পাল্টাতে পারবো না। এখনকার যা স্টুডেন্ট স্ট্রাকচার, যে কাউকে রেসপেক্ট করে না, বর্তমানে এখন 25 সালের কথা বলছি, আমাদের সময় নয় যে টিচারকে দেখে উঠে দাঁড়ালাম, বাসের সিট ছেড়ে দিলাম। সত্যি এখন এরকম দেখা যায় না, বা টিচারকে পায়ে হাত দিয়ে প্রণাম করা। এখন কিন্তু একটু আলাদা, মানে এই স্টুডেন্ট যারা টিউশন করছো বা পড়ানোর সঙ্গে যুক্ত আছো, তারা কিন্তু ব্যাপারটা জানো। এখনকার স্টুডেন্টের মেন্টালিটি, এখন কিন্তু ছেলেমেয়েরা অন্য রকমের যেন, অনেকটাই তার জন্য হয়তো পরিবেশ পরিস্থিতি, এডুকেশন সিস্টেম দায়ী। যাই হোক, সেটা অন্য কথা। এরকম প্রশ্ন কিন্তু করবে যে আপনি কেন টিচার হতে চান, এত তো পেশা আছে, আপনি এটাকেই কেন বেছে নিচ্ছেন? তো সেইখানে উত্তরটা যেন এরকম সুন্দর হয়। ঠিক আছে, আমি এগুলো জাস্ট কিছু পয়েন্ট আলোচনা করে চলে যাচ্ছি। আবারও বলছি, তোমাদের যদি পার্টিকুলার কোনো কোশ্চেনের অ্যান্সার মনে হয় যে এই কোশ্চেনটা যদি আমাদের জিজ্ঞাসা করে, তাহলে অ্যান্সারটা ঠিক কীভাবে দেবো, তাহলে সেই কোশ্চেনটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে, পার্টিকুলার যে এই প্রশ্নগুলো যদি সম্মুখীন হই, তাহলে উত্তরটা ঠিক কীরকম হওয়া উচিত, তাহলে আমি তখন সেইটার উপরে একটা আলোচনা করে দেবো যে এই প্রশ্নের এই উত্তর এভাবে দিতে হবে। সেটা আলাদা তোমাদের বলা থাকলো। যদি মনে হয় যে এই কোশ্চেনটার অ্যান্সার গোছাতে পারছি না, বা আমি কিভাবে বললে ভালো হয়, সেটা তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে। ওকে, এবার চলে আসি নিজের সাবজেক্ট। এগুলো তো হয়ে গেল, প্রথমে অ্যাড্রেস, ফ্যামিলি, এই কেন এসেছেন, এই প্রফেশনে কেন, এইগুলো কিন্তু ফার্স্ট, এগুলো আগে ধরবে, হয়ে গেল। এবার কি পড়বে তোমরা বাড়িতে, কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, আমি কিন্তু তার আলোচনা করছি এখানে, কিন্তু অন্য কিছু না। জাস্ট পয়েন্ট কটা নোট করে দিচ্ছি, এই স্ক্রিনশটটা রেখে দেবে তোমরা, এই সব কটা হয়ে গেলে দিয়ে ওই একটা একটা করে তোমরা বাড়িতে নিজেকে প্রিপেয়ার করবে যে হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা রেডি করে ফেলেছি, বা এরকম আমরা নিজেকে এইভাবে তৈরি করছি। আচ্ছা, আমি এখানে জিওগ্রাফি যেহেতু বলছি, তো জিওগ্রাফি নিয়ে করছি। যার যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টের নিয়ে তোমাদের নলেজ, এখানে আমার কিছু বলার নেই। সাবজেক্ট থেকে প্রশ্ন তো অবশ্যই থাকবে। 3 জন যে টিচার থাকবে, তার মধ্যে 1 জন থাকবে সাবজেক্টের, বাকি 2 জন অন্য সাবজেক্টের সাধারণত হয়ে থাকে। তো যে জিওগ্রাফির টিচার, তিনি জিওগ্রাফির কোশ্চেন করবেন। এইবার বলি, সাবজেক্ট তোমরা পড়বে মানে কি? রিটেন দেওয়ার জন্য যেমন পড়েছো সেরকম পড়বে না, কনসেপচুয়াল ধারণা, টোটাল সিলেবাস মানে ভূগোল যা যা পড়েছো, তার একটা কনসেপচুয়াল ধারণা তোমাদের যেন ক্লিয়ার থাকে। একটা কিছু বললো, এটা কিভাবে হচ্ছে বা এটা কাকে বলে, তুমি যেন সুন্দরভাবে বুঝিয়ে উত্তর দিতে পারো। মানে আমি বলতে চাইছি, এই সাবজেক্ট পড়াশোনার ক্ষেত্রে এমসিকিউ বসে বসে পড়ার কোনো দরকার নেই। মানে এসএলএসটি রিটেনের জন্য যেরকম এমসিকিউ অনেক পড়েছো, শর্ট কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো, সেই রকম প্রিপারেশান এখন ইন্টারভিউর ক্ষেত্রে দরকার নেই। হয়তো 2-4টে কোশ্চেন করবে সাবজেক্ট থেকে, সেখানে তোমার কনসেপচুয়াল ধারণা থাকলেই হবে। আর যদি মনে হয় যে এমসিকিউ ওর একটা হয়তো এমন একটা কোনো করলো কোশ্চেন, 1000 পড়ে গিয়েও তুমি নাই পারতে পারো। আমার ক্ষেত্রে বলি, দুম করে হয়তো ধরলো যে একটা কোনো পার্টিকুলার একটা পর্বতের উচ্চতা, তুমি যতই পড়ো ওই মুহূর্তে ওই পর্বতের উচ্চতাটা তোমার নাই মনে পড়তে পারে। অমুক নদীর ডান তীরের একটা শাখা নাই মনে পড়তে পারে। তো ওই পাগলের মতো প্রচুর এমসিকিউ এখন পড়ে যাওয়ার কোনো দরকার নেই। কনসেপচুয়াল পড়বে, এই প্লেট মুভমেন্টটা কিভাবে হয়, মানে কনসেপচুয়াল মানে যে কোনো চ্যাপ্টার বলছি, আগ্নেয়গিরি, অগ্নুদ্গম বিষয়টা কিভাবে হচ্ছে, আর্থকোয়েক, সিসমোগ্রামে কিভাবে জিনিসটা ধরা পড়ে, মানে কনসেপচুয়াল। তুমি যে একজন জিওগ্রাফির টিচার হতে চলেছো, তো বিভিন্ন কোশ্চেন তো তোমার স্টুডেন্ট করতে পারে। আমরা কিন্তু অনেক কোশ্চেনের সম্মুখীন হই, এমন প্রশ্ন মানে যেটা কোনো দিন ভাবিনি যে এরকম প্রশ্ন কেউ আমায় করতে পারে। একটা স্যাম্পল বলছি, আমাকে একটা স্টুডেন্ট একবার ক্লাসে 6 বা 7 ক্লাসে প্রশ্ন করেছে, ওই কিছু হয়তো একটা গ্রহ নক্ষত্র নিয়ে পড়াচ্ছিলাম, মহাকাশ আর কি। তো আমাকে প্রশ্ন করেছিল, ম্যাডাম মহাকাশ, আমার বাড়িতে বড় টর্চ লাইট আছে, সেটা নিয়ে আমি মহাকাশে যাব, তাহলে দেখতে পাবো তো?
তা আমি তাকে কি বলবো, এই চুপ করে বস, এরকম তো বসিয়ে দিতে পারি না। তাকে তো একটা স্যাটিসফাইং অ্যান্সার আমাকে কিছু দিতে হবে, তাকে বুঝিয়ে তো ওই মুহূর্তে বলতে হবে যে ব্যাপারটা কি, মহাকাশে এরকম টর্চ লাইট নিয়ে যাওয়া ব্যাপারটা কি হচ্ছে ওখানে, কেন অন্ধকার থাকছে, একটা গল্পের ছলে তাকে মানে বলতে হবে। তোমার যে কোনো কোশ্চেন আমার দিকে থ্রো হতে পারে। তাই কনসেপচুয়াল ধারণা জিওগ্রাফির প্রতিটা টপিক সম্পর্কে তোমার যেন থাকে, ব্যাস। এবার তার মধ্যে থেকে যেটুকু আমি পারলাম। আর এমন কিছু কোশ্চেন অনেক সময় হয় যে আমি ওই মুহূর্তে উত্তর দিতে পারছি না, তাতে ভয়ের কোনো কারণ নেই, ওটা খুব ন্যাচারাল। আমাদের স্যারেরা বলতেন, মানে যারা ইন্টারভিউ নিতেন আর কি বোর্ডে বলছি তাদের কাছে, তারা এখন রিটায়ারও করে গেছেন, অনেক আগেকার কথা বলছি, সেই 7-8 সালের কথা বলছি, বুঝতে পারছো তো। তারা বলতেন ইন্টারভিউ বোর্ডে আমরা যখন কোশ্চেন সেট করি, মনে কর আমরা 10টা কোশ্চেন সেট করেছি, তার মধ্যে 5টা কোশ্চেন এমন রাখবো যাতে ক্যান্ডিডেট উত্তর দিতে না পারে, 5টা প্রশ্ন এমন সেট করব যাতে উত্তর দিতে না পারে। আমরা দেখব যে ওই পরিস্থিতিটা সে কীভাবে হ্যান্ডেল করছে, সে কি ওভার কনফিডেন্সগিরি দেখাচ্ছে, মানে স্যার জানতাম মনে পড়ছে না, দাঁড়ান মনে করছে একটু, মানে এরকম। কারণ টিচার কিন্তু জানে যে এই কোশ্চেনটা তার বলার কথা নয়, সেই সময় বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক কেমন সেইটাও কিন্তু তারা নোট করে। সুতরাং কমন কোশ্চেন যেমন থাকে নদী কি, এই কি, ওই কি, তেমন এমন আনকমন কোশ্চেনও থাকবে যে দেখে যে তোমরা কিভাবে সেটা বলছো। না স্যার এই মুহূর্তে তো মনে পড়ছে না, মনে করতে পারছি না, এভাবে কেউ উত্তর দিচ্ছে, স্যার ভুলে গেছি, এটা বলছে কি স্যার মনে ছিল, জানি স্যার, মনে পড়ছে না, মানে একটুখানি বলতাম তো, যেটাকে ওভার স্মার্ট বলে, ওগুলো কখনো করতে নেই। তাহলে ওই এমন কোশ্চেন আমাকে করতে পারে আমি যার উত্তর জানি না বা পারবো না, একদম সারেন্ডার। আমাকে ওই মুহূর্তে মনে করতে হবে আমি যার অপোজিটে বসে আছি তিনি টিচার, তিনি আমার ইন্টারভিউ নিচ্ছে, মানে সম্মানীয় ব্যক্তি, তিনি আমার টিচার। আমি পারছি না বলতে আমার কোনো লজ্জা নেই, আর আমি তো সব 100% জেনে ওখানে যাইনি, আমার জানা এখনও শেষ হয়নি, আমি নাই জানতে পারি। সে যে কোশ্চেনটা আমায় করছে তার উত্তর আমি নাই জানতে পারি, সেটাকে সহজভাবে স্বীকার করো, না স্যার আমি না এটা জানি না, খুব পোলাইটলি। সেই জন্যও কিন্তু ওরকম কোশ্চেন থাকে যাতে আমি না পারি। আর যদি 2-4টে না পারি, হল থেকে বেরিয়ে টেনশন করার কিছু নেই যে আমি তো অনেকগুলো বলতে পারিনি, তাহলে কি হবে। তোমাদের ভাইবা যখন তোমরা দিয়েছো তখনও মনে করে দেখো এরকম অনেক প্রশ্ন তোমরা পেয়েছো যার উত্তর দিতে পারোনি। বিভিন্ন প্র্যাকটিক্যাল ভাইভা যখন দিয়েছো, RSGIS বলো, স্ট্যাটিস্টিক্স বলো, বিভিন্ন ভাইভা দিয়েছো, সব উত্তর কি দিতে পেরেছো, তাতে কি হয়েছে, তুমি কি প্র্যাকটিক্যালে কম নম্বর পেয়েছো? ওরকম 2-4টে প্রশ্ন থাকে, তার জন্য টেনশনের কোনো কারণ নেই। ওকে, নেক্সট যেটা আসছি, এগুলো একটু দেখে যাবে। আমি তো এরকম প্রশ্ন প্রচুর পেয়েছিলাম আমার ইন্টারভিউতে, প্রচুর দেখে গেছিলাম যদিও, তো এখান থেকে অনেক ধরেছিল আমাকে। গভর্নমেন্ট প্রজেক্ট বিভিন্ন আছে, তো আমাদের সময় তো তাও অত প্রজেক্ট ছিল না, আর এখন তো প্রজেক্টের বই লেখা হয়ে যাবে। সবুজ সাথী, কন্যাশ্রী, মিড ডে মিল, একটা স্কুলে যেগুলো হয় আর কি, কারণ তুমি স্কুলে যেতে যাচ্ছ, তার মানে বর্তমানে যে আশেপাশের ছাত্রছাত্রীরা স্কুলে পড়ে, স্কুলে কি কি হয় না হয় সেসব খোঁজখবর নিশ্চয়ই তোমরা রাখো। তো সেই কি কি প্রজেক্ট আছে, সবুজ সাথী বললাম, আচ্ছা ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, আরও প্রচুর প্রকল্প আছে। তো সেই ধরনের গভর্নমেন্ট প্রকল্প, গভর্নমেন্ট মানে শুধু যে রাজ্য সরকারি প্রকল্পগুলো দেখবো আর কেন্দ্রগুলো দেখবো না, ওরম কোনো ব্যাপার না, এখানে পার্টি পলিটিক্সের ব্যাপার নেই, মানে স্কুল রিলেটেড বিভিন্ন রকম প্রকল্প যা যা হয় সেইগুলো খাতায় আগে ছোটো ছোটো করে নোট করে নেবে, মানে ইন্টারনেট সার্চ করে করে, একটু ইনফরমেটিভ, মানে সেই নিয়ে ডিটেলে রচনা বলছি না, এই কবে হয়েছে, কি হয়েছে, এর মূল বক্তব্যটা কী, মানে এই প্রকল্পে কী করা হয়। হ্যাঁ, তো সেই সমস্ত প্রকল্পগুলো ভালো করে স্টাডি করে যাবে। ধরতেই পারে যে এখন স্কুলে বিভিন্ন এই যে সাইকেল দেওয়া হয়, তোমরা জানো সাইকেল দেয় এখন আবার স্কুলে, তোমরা কখনো পেয়েছো? এবার তোমরা যারা আছো পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছি, আর আমাদের মতো যারা অনেক অনেক আগের মানে বলছি পুরনো স্টুডেন্ট আছো, তারা হয়তো বললে যে না আমরা তো সব সাইকেল টাইকেল পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে সাইকেল, এখন সাইকেল দেওয়া এটা কি এটা কি কোনো প্রজেক্ট না কি বলো তো? যারা প্রশ্ন করছে তারা এমন ভাব করবে তারা কিছুই জানে না, তখন তাহলে বলতে হবে হ্যাঁ এটা একটা প্রজেক্ট, এটা সবুজ সাথী প্রকল্প বা এই ব্যাপার। এরকম যে কোনো প্রকল্প থেকে ধরতে পারে। এখন কিন্তু বই খাতা, ক্লাস 8 পর্যন্ত তো সমস্ত বই সরকারি, খাতা 4টে করে খাতা, ড্রেস, হ্যাঁ সমস্ত কিন্তু স্কুল থেকে দেওয়া হচ্ছে, মিড ডে মিল তো আছেই, তাই প্রত্যেকটা প্রকল্প ভালো করে দেখে যাবে। আচ্ছা
আর কি দেখবে, কারেন্ট টপিক লিখছি আমি, ঠিক আছে, কারেন্ট টপিকের মধ্যে তোমরা জিও রিলেটেড এবং জিকে, তাই বলে জিকে পড়তে বসে পড়ো না। কম্বাইন যারা প্রিপারেশান নিচ্ছ তারা তো এমনি অনেক জানো, মানে তাদের নলেজটা স্বাভাবিকভাবে একটু বেশি, কম্বাইন্ডের জন্য যারা প্রিপারেশান নিয়েছো, তাই বলে জিকের বই খুলে পড়তে বসতে বলছি না, ওরকম না। জিনিসটা কি লিখলাম আমি, কারেন্ট টপিক, জিওগ্রাফি অ্যান্ড জিকে, রিসেন্ট এই 24, 25, 23 এই রিলেটেড, মানে কারেন্ট বিভিন্ন আশেপাশের ঘটে যাওয়া যেগুলো আমাদের একজন সাধারণ নাগরিক হিসাবে জানা দরকার, টিচার হিসাবে বলছি না, কারণ ডেলি আমরা নিউজ দেখি। তো এই যে বেশি মানে এখন হচ্ছে জিওগ্রাফি রিলেটেড জিকে মানে প্রচুর দুর্যোগের ঘটনা, এই ভূমিকম্প, ধস, হড়পাবান, এই মেঘ ভাঙা বৃষ্টি, এই যে জিনিসগুলো চারিদিকে এখন নিউজে হাইলাইট হয়ে রয়েছে, সেগুলো কারেন্ট টপিক। কিন্তু ভূগোল রিলেটেড বিষয়, পরিবেশে প্রভাব ফেলছে, এইগুলো একটু খোঁজ খবর নিয়ে যাওয়া বা নোট ডাউন করে একটু জেনে যাওয়া, কোথায় কি হচ্ছে, কবে হয়েছে বা কেন হয়েছে, এই ধরনের জিকে বলতে চাইছি আমি। আর কি, আর হচ্ছে রিসেন্ট যারা খেলাধুলো ইন্টারেস্টেড, কোনো অ্যাওয়ার্ড, কোনো কিছু, মানে একদম কারেন্ট, মানে কারেন্ট বলতে একদম নিউজ পেপারে যেগুলো আসে, যেগুলো আমরা যে দৈনন্দিন খবর হিসাবে রাখি, সেইগুলো বলছি, কমন জিনিস। খুব খুঁটিয়ে খুঁটিয়ে জিকে বই পড়ার কথা আমি বলছি না, যে এখানে একটা ধস নেমেছে রিসেন্ট, এই ব্যাপারে কিছু বলতে পারবে, তারপরে হয়তো ধস কী, এই কী, ওই কী ঢুকে গেল, মানে এই জন্য এটা, এই কারেন্ট আশেপাশের খবরাখবরগুলো আমরা একটু দেখে যাব। যেদিন যাচ্ছ, যে ডেটটায় ইন্টারভিউ পড়েছে, সেই দিনের নিউজ পেপার, সেদিনকার কি খবর আছে সকালবেলা, সেগুলো একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে আমি ওই পার্টিকুলার ডেটা নিয়ে বলবো, মানে আমি কি লিখবো, এটা ইন্টারভিউ ডেটা লিখি, হ্যাঁ, এই দিনটা একটু ভালো করে দেখে যাবে। একটা তারিখে তো পড়বে তোমাদের, মানে যার যে তারিখে ইন্টারভিউ পড়ছে সেই তারিখটা গুগলে সার্চ করে দেখে নেবে সেই তারিখটার কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে নাকি, যে অমুক মহিষীর জন্মদিন বা ইতিহাসের কিছু হয়েছিল ওই দিনটাতে, এরকম কিছু যদি থাকে, ওই পার্টিকুলার ইন্টারভিউ ডেটা সম্পর্কে বলছি, সেইটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। এগুলো কিন্তু নোট করে রেখো কিংবা স্ক্রিনশট রেখো, আবারও বলছি, এই নোট ধরে ধরে তোমরা পড়ে যাবে, দেখবে খুব ভালো ইন্টারভিউ হবে, খুব ভালো ইন্টারভিউ হবে। এটা আমাদের অভিজ্ঞতা থেকে একটা রেডি করে দিলাম, স্টুডেন্টরা বারবার বলছে বলে এটা করে দিলাম। আচ্ছা, এইবার যেটা লিখছে এটা খুব মানে মারাত্মক, আমার ক্ষেত্রে এটা প্রচুরবার হয়েছে। আদার সাবজেক্ট, কথা হচ্ছে ভূগোলের ইন্টারভিউ দিতে যাচ্ছি, এইটা আবার কী করতে আসে 3 জন যিনি বসে আছেন, একজন ভূগোলের, বাকি 2 জনের সাবজেক্ট আলাদা, কিন্তু তারা যেহেতু ওখানে বসে আছেন, কিছু প্রশ্ন তো তোমাকে করবেন, তুমি পারো না পারো সেটা পরের কথা, তার দায়িত্ব কিছু প্রশ্ন করা করবেন, তিনি নিজের সাবজেক্ট রিলেটেড করতে পারে। যেমন আমার কথা বলি, আমাকে ইতিহাস থেকে প্রশ্ন করেছে, তার আগে কিন্তু জিজ্ঞাসা করেছে যে আচ্ছা ইতিহাস থেকে 2টো কোশ্চেন করব, আর আমার ইতিহাসটা একদম মনে থাকে না, আমি আবার ওখানে বলেছি যে ইতিহাসটা তো স্যার সেভাবে তো ইতিহাসের কিছু পড়িনি, ইতিহাসের অনেক সেরকম কিছু মনে নেই। তখন কিন্তু উনি বলছেন যে ঠিক আছে ধরি না 2টো, দেখুন না পারেন কি না। তখন অগত্যা কী বলবো, আচ্ছা ঠিক আছে চেষ্টা করব, তাই না? তো 2টো কোশ্চেন করলো, তার মধ্যে একটা বোধহয় জালিয়ানওয়ালাবাগ কিছু করেছিল সাল, তো ওটা পেরেছিলাম, আর 1-2টো করেছিল আমি পারিনি, আমি না স্যার মনে নেই। তো আদার সাবজেক্টের কোশ্চেন এরকম আসতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নেই যে ভূগোল দিতে গেছি আমাকে আদার সাবজেক্ট কেন জিজ্ঞাসা করছে, করুক না, তোমার জেনারেল নলেজ থেকে যা মনে থাকবে করবে। আর এই আদার সাবজেক্ট মানে কীরকম বলো তো, আমি বলি কোন জিনিসগুলো জানবে। আদার সাবজেক্ট মানে কিছু কিছু এমন জিনিস ধরে যেগুলো সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা একজন মানে টিচার হিসেবে আমরা যেগুলো নলেজ রাখি, যেমন ইতিহাসের আমরা প্রত্যেকে মাধ্যমিক পর্যন্ত ইতিহাস পড়েছি। এবার ইতিহাসের ওই পলাশির যুদ্ধ কোথায় হয়েছিল, কোন ডিস্ট্রিক্টে হয়েছিল, কোন রাজা এর সঙ্গে যুক্ত ছিল, বা এই পানিপথের যুদ্ধ, বা প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছে, এইগুলো একটা কমন নলেজের মধ্যে ওনারা মনে করেন যে এটা একটা টিচার কেন, এটা প্রত্যেকটা যারা পড়াশুনো করেছে মাধ্যমিক পর্যন্ত তাদের এগুলো জানা উচিত, এগুলো কমন সেন্স। তাই বলে তোমাকে একটা জটিল যুদ্ধের সাল জিজ্ঞাসা করবে না কখনোই, যেগুলো খুব ফেমাস সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারে। আদার সাবজেক্ট, ধরো তোমার সঙ্গে যিনি টিচার আছেন তিনি হয়তো বেঙ্গলির, তো তোমাকে ধরতেই পারে আচ্ছা এমনি বাংলার কোনো একটা মানে সন্ধি সমাজ থেকে, তাই বলে সন্ধি সমাজ বাড়িতে পড়তে ওরম বলছি না, একটা নর্মাল নলেজ,
একটা ছোট 5-6-এর বাচ্চাকে যদি তুমি টিউশন পড়াও, তাকে তো পড়াতে গেলে একটা কমন সেন্স, যে তোমাকে যদি এখন বলে আচ্ছা স্বরবর্ণ আমাদের কটা আছে, এটা যদি বলতে না পারি তা আমি একটা স্কুলে পড়াতে যাচ্ছি, তাহলে লজ্জার ব্যাপার। আমি সেই ধরনের প্রশ্নগুলো বলছি, যে বাংলায় আমাদের কিছু জিনিস কমন আছে যেগুলো আমাদের জানার দরকার। স্বরবর্ণ কটা, ব্যঞ্জন বর্ণ কটা, কি সন্ধি ব্যাপারটা কি জিনিস, কমন জিনিসগুলো, তার জন্য পড়তে বসতে হবে না, একটা নর্মাল ধারণা, সাধারণ জ্ঞান যেটাকে বলে আদার সাবজেক্টে। যেমন পল সায়েন্স, তাই বলে কি আমরা পল সায়েন্স এখন পড়তে বসবো না, কিন্তু সংবিধান প্রত্যেকটা বই, মানে যে কোনো বই, টেক্সট বই, সরকারি বই বলো, বই যদি খোলো প্রথমেই তো থাকে না, তাহলে সেই সংবিধান সম্পর্কে বা আমাদের এই কী বলবো এডুকেশনের ব্যাপারটা কোন ধারায় কি আছে, তো এই যে মৌলিক অধিকার, এই যেগুলো আমাদের একটা কমন সেন্সের মধ্যে পড়ছে, তো সেখান থেকে একটা দুটো কোশ্চেন হয়তো করলো, তাহলে আমরা ভাবলাম এই পল সায়েন্স থেকে আবার কেন প্রশ্ন করছে, তা কিন্তু নয় ব্যাপারটা, আমাদের জানার দরকার। তাহলে পরের পয়েন্টটা আমি এটাই একটা দিয়ে দিই, এটাও ধরে, প্রথম দিকেই ধরে, ওই যখন প্রথমে বললাম যে সেলফ অ্যাড্রেস ধরে, তখনই কিন্তু এইটা একটু জেনে যাবে। আমি জন্য পয়েন্টটা নোট করলাম। ডিস্ট্রিক্ট হিস্ট্রি, তোমরা যে জেলা থেকে যাচ্ছ বা যে শহর থেকে যাচ্ছ, সেখানকার যদি কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, চন্দননগর, আমার যেমন নবদ্বীপে বাড়ি, তাহলে নবদ্বীপে বাড়ি, অথচ আমাকে একজন টিচার যদি জিজ্ঞাসা করে চৈতন্য মহাপ্রভু কবে জন্মেছেন, চৈতন্য মহাপ্রভুর মানে উনি তো একজন ইতিহাসের একজন বইতে লেখা থাকে ওনার সম্পর্কে, সেই রিলেটেড, হ্যাঁ বাংলা, তারপর আমাদের নবদ্বীপ হচ্ছে বাংলার অক্সফোর্ড, কবে হয়েছিল এই ব্যাপারটা, এগুলো যদি না বলতে পারি তাহলে তো নবদ্বীপে থাকাই উচিত না। মানে যে জায়গায় আছো সেখানকার ইতিহাসের ব্যাকগ্রাউন্ডটা, বা সেখানে কোনো বাংলার কোনো লেখকের জন্মস্থান, ফুলিয়া, শান্তিপুর, এরকম হয় না অনেকের জন্মস্থান, তো সেই জিনিসগুলো আমার তো অবশ্যই নলেজে থাকবে। আচ্ছা, এই ডিস্ট্রিক্ট হিস্ট্রি এক্ষেত্রে এটা বলতে গিয়ে মনে পড়লো আমাদের এক বন্ধুর কথা। আমাদেরই এক বন্ধু, মালদা জেলার একটা ছেলে ছিল, তো তার ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করেছিল যে মানে জেলা নিয়ে তো সকলেরই জেলা পরিচিতি একটা থাকে, তো ওকে ওখানকার বিখ্যাত, যেহেতু আম মালদার খুব বিখ্যাত, তো ওকে ওই রকম প্রশ্ন করেছিল, এবং আম নিয়ে, মানে আম চাষ কোন সিজনে কি হয়, কত ভ্যারাইটির আম, এই সব নিয়ে কিন্তু জানতে চেয়েছিল। তাই যার যার জায়গা, ডিস্ট্রিক্ট, জেলা, সেখানকার যেটা স্পেশাল, সেটা ঐতিহাসিকই ঘটনা হোক, কোনো লেখকের হোক, কোনো কিছু, এই মানে কৃষ্ণনগরে যেমন এই মাটির শিল্প, যেখানে তাঁত শিল্প, যেখানে মিষ্টি তৈরি, যেখানে যা আছে, সেটা কিন্তু তোমরা একটু সেইটা একটু জেনে যাবে, মানে ওই রিলেটেড কোশ্চেন অনেক সময় কিন্তু করে। এটা রাখছি স্পেশাল পেপার, সবারই আছে, যারা মাস্টার্স করেছো, MA করেছো, তাদের তো স্পেশাল পেপার কিছু না কিছু ছিল, তাহলে এই স্পেশাল পেপার রিলেটেড একটু জেনে যাবে। স্পেশাল পেপার আবারও বলছি, ডিটেল পড়ার কথা বলছি না। এবার বলবে এই পরীক্ষায় আবার স্পেশাল পেপার ধরবে? হ্যাঁ, আমারই এক বন্ধুর কথা বলি, মানে আমরা জিওগ্রাফিরই, আমাকে ধরেনি, কিন্তু আমারই এক বন্ধু যখন অন্য বোর্ডে, মানে অন্য টেবিলে ইন্টারভিউ দিয়েছে, ওকে কিন্তু জিজ্ঞাসা করেছিল 9-10, মানে 9-10 এক্সামের ক্ষেত্রেও জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা স্পেশাল পেপার কী ছিল। যখন সেটা বলেছে সেখান থেকে মানে মিনিট 10 ওকে প্রশ্ন করেছে স্পেশাল পেপার থেকে। আমরা দেখে যাব, কিন্তু তারা নিজেরা জিজ্ঞাসা না করলে আমরা এই রিলেটেড একটা কথাও বলবো না, ঠিক আছে? এক্সট্রা কথা বললে কিন্তু নিজেরা খুব বিপদে পড়ে যাব। এক্সট্রা কথা বলবো না, মানে যখন ওই যে কোয়ালিফিকেশান বা এডুকেশান রিলেটেড কিছু যদি জিজ্ঞাসা করে, আমার স্পেশাল পেপার তো এই ছিল, নিজে যেচে কখনো বলবো না আমার তো এমএতে স্পেশাল পেপার এটা ছিল, তো এই ব্যাপারে আমরা এই করেছি, মানে নিজেকে যাচাই করার জন্য আমি বলবো না। তখন দেখা গেল ওখান থেকে এমন প্রশ্ন ধরতে শুরু করে দিল, আমি তখন আর পাচ্ছি না। কিন্তু তোমরা স্পেশাল পেপার যার যার ছিল সেটা সংক্রান্ত কিছু জিনিস, জেনারেল কিছু জিনিস, যে যদি বাই চান্স জিজ্ঞাসা করে আচ্ছা স্পেশাল পেপার কী ছিল, ওই রিলেটেড কোনো প্রশ্ন করে, তাহলে যাতে পারো, তার জন্য একটু দেখে যাবে। কিন্তু তারা যেচে জিজ্ঞাসা না করলে আমি এই নিয়ে কোনো মুখ খুলবই না, ঠিক আছে? কিন্তু তোমরা নিজেকে প্রিপেয়ার করে যাবে। তাহলে স্পেশাল পেপারটা রাখলাম। নেক্সট এবার আসছি বিএডে, বিএড আর পেডা, ঠিক আছে? তাহলে পেডাগগি সব সাবজেক্টের হয়, যারা বিএড, সবাই বিএড করেছো এখন, তাই বিএডের পেডা আর এই ব্যাপারটা সকলে জানো। তো এই জায়গাটা দেখে যাবে বলতে আমি কি বলছি, হট করে বললো বিএডের অ্যাকচুয়ালি বিএডটা কি, বিএডের ফুল ফর্ম কি, তো বিএডটা কেন করানো হয়, এই যে বিএড করছে সবাই, কি দরকার, কি বিএডটা করার কি প্রয়োজনীয়তা আছে, মানে বিএডটা অ্যাকচুয়ালি কি, একটা তো ট্রেনিং কোর্স, বিএড কিন্তু একটা ট্রেনিং কোর্স, তো কি কি শেখানো হয়,
সেগুলো ভালো করে জানবে। এই যে লেসন প্ল্যান, মানে কীভাবে টিচিংটাকে আরও সুন্দর মডিফাই করা যায়, জেনারেল নিজে পড়া আর একজনকে শেখানো, দুটো কিন্তু আলাদা। টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস তোমরা জানো, টিচিংয়ের ওপর ডিপেন্ড করবে যে সে লার্নিং কেমন করতে পারবে। তাই টিচিংয়ের অনেক মেথড হয়, সেগুলো তো আমরা সবসময় জানি না। তাই জন্য এই স্পেশাল কোর্স, যে অনেক একটা জিনিস বোঝানোর অনেকগুলো মাধ্যম হয় যে একটা বিষয় সেটা আমি কিভাবে পড়াবো, মানে কোন মেথডে পড়াবো, লেকচার মেথডে পড়াবো নাকি আমি বোর্ড ওয়ার্ক করে পড়াবো, ইন্টারভিউ মেথডে পড়াবো, কী মেথডে আমি ইন্টারাকশান মেথডে পড়াবো, কোনটায় পড়াবো। তো সেইগুলোকে আমরা বিএড না করলে থোড়ি জানতে পারতাম। তাহলে এইগুলো ভালো করে পড়বে, কেন পড়ছে, এই কোর্সটার কী গুরুত্ব, এটাই কী শেখানো হয়, কী কী জিনিস আমরা শিখি, পেডাগগি ব্যাপারটা কী, বিভিন্ন সাবজেক্ট তো পেডাগগি হয়, তাই না? তোমরা যখন রিটেন দাও, টেট দাও, বিভিন্ন সাবজেক্টের পেডাগগি হয়। আসলে পেডাগগি ব্যাপারটা কী, বা বিএডে যেগুলো পড়েছো না, যে ফ্রয়েডের তত্ত্ব কী, আরও থর্নডাইক কী ছিল, তো সেই সমস্ত যে মডেলগুলো, সেগুলো এক লাইন করে দেখে যাওয়া, এক লাইন করে একটু নলেজ নিয়ে যাওয়া। তো সেই বিএড এবং পেডাগগির ব্যাপারটা একটু দেখে যাবে, ওপর দেখে যাবে যে এইগুলো বিএডে আমরা শিখি, এগুলো করি, প্রধান মডেল এগুলো শিখেছি যেগুলো আমাদের কাজে লাগছে। প্যাভলভের মডেল, মানে আচ্ছা এমন কোনো বিএডের মডেল বলতে পারবে যেটা আমাদের দৈনন্দিন জীবনে সত্যি দেখা যায়, অ্যাপ্লাই করা যায়? তো ওই মডেলগুলো তো অবশ্যই মানে আমরা সবসময় দেখি, তাই না? সেই একই টাইমে বেল পড়লে খিদে পেয়ে যায় কুকুরের, সেই যে থিওরি, সেটা তো বাস্তবেই হয় না, একটা অভ্যাস মানুষের একটা সময়ে। তো এই ধরনের কমন প্রশ্ন বিএড এবং পেডা রিলেটেড তোমরা অবশ্যই দেখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে, জিওগ্রাফি টপিক বলে দিল যে এরকম একটা যদি বিষয় তোমাকে দিয়ে দেওয়া হয়, একটা অগ্নুদ্গমের ব্যাপার, তুমি ঠিক কীভাবে কোন মেথডে পড়বে। আমি কিন্তু এটা ডেমো বলছি না, ডেমোর ব্যাপারটা আলাদা ভিডিও বলবো, এখানে আমি ডেমো নিয়ে কিছু বলছি না। তো তোমরা এটা কীরকমভাবে ক্লাসে পড়াবে এই বিষয়টা। তুমি নদী কী করে বোঝাবে স্টুডেন্টকে, নদী কাকে বলে তুমি স্টুডেন্টকে কী করে বোঝাবে, আচ্ছা বায়ুমণ্ডলটা তুমি স্টুডেন্টকে কী করে বোঝাবে, এরকম পেডা রিলেটেড কোশ্চেন, মানে তুমি কী টেকনিকে বোঝাবে, কীভাবে বলবে, এরকম দু একটা প্রশ্ন এখান থেকে করতে পারে। ওকে, এবার লিখছি স্কুলটা কেন লিখলাম, যারা ইন সার্ভিস যারা রয়েছে, বা ইন সার্ভিস মানে হচ্ছে কোনো না কোনো স্কুলের সঙ্গে জড়িত, সে কন্ট্রাকচুয়াল হোক, যে কোনো হোক, কোনো না কোনো সময়ে স্কুলে পড়িয়েছে, বা অনেক সময় হয় না ওই ডেপুটেশনে যে পড়ানো বলে, যাই হোক কোনো না কোনো স্কুলে, আর বিএডে তো সবাই স্কুলে প্র্যাকটিস টিচিং করে, যাই হোক। তো স্কুল টিচিংয়ের সঙ্গে যারা রিলেটেড বা এই অভিজ্ঞতা যাদের হয়েছে, হ্যাঁ, তো সেই স্কুল সম্পর্কে একটু ধারণা, মানে কোন স্কুলে পড়িয়েছে, হ্যাঁ, স্কুলটা কত সালের, স্কুলটা কোথায়, স্কুলের অ্যাড্রেস, বা যারা ইন সার্ভিস আছে এখনও পর্যন্ত কোনো না কোনো স্কুলে পড়ায়, যে স্কুলই হোক না কেন, তো সেই স্কুল রিলেটেড মানে কিছু যদি তথ্য থেকে থাকে সেরকম কিছু, মানে সেগুলো একটু দেখে যাবে। এই জন্য বলছি, মানে হয়তো তোমার এক্সপিরিয়েন্সের নম্বর পাও বা না পাও, হয়তো তুমি কখনো কয়েক মাসের জন্য কোনো একটা স্কুলে পড়িয়েছো, হয়তো জিজ্ঞাসা করলো কখনো স্কুলে পড়ানোর অভিজ্ঞতা আছে, হয়তো বললে যে হ্যাঁ, অনেকেই তো গেস্ট টিচার হিসাবে পড়ায় না, আমরা তো চাকরি পাওয়ার আগে অনেক সময় পড়াই না, 2 মাস 3 মাস 4 মাস গেস্ট টিচার হয়তো থাকি কোনো মানে লোকাল কোনো স্কুলে বা নিজেদের স্কুলে হয়তো। আচ্ছা, স্কুলে সম্পর্কে, বা কোন স্কুল, কত সালে স্কুল, আচ্ছা স্কুলে অ্যাটেন্ডেন্স রেজিস্টার কখনো দেখেছো, বা নিশ্চয়ই নাম প্রেজেন্ট করেছো, মানে এরকম ধরনের স্কুল রিলেটেড আর কি বলছি, মানে প্রশ্ন অনেক সময় কিন্তু করে থাকে। নেক্সট হচ্ছে রাখবো জিআই, অথবা আমি লিখছি ম্যানেজমেন্ট, জিআই বা ম্যানেজমেন্ট। এটা আবার কি বলতে চাইছি, ওই কিছু বুদ্ধিমূলক প্রশ্ন, ওরা মানে কিছু সিচুয়েশান ছুড়ে দেয়। আচ্ছা মনে করুন আপনি টিচার হয়ে গেছেন, ওকে, এখন ক্লাসে 2টি স্টুডেন্ট মারামারি করেছে, আপনার কাছে নালিশ করতে এসছে, আপনি কি করবেন, এরকম প্রশ্ন আমি বলতে চাইছি। ম্যানেজমেন্ট মানে এসব বাড়ি থেকে পড়ে যাওয়ার উত্তর না, মানে এগুলো বাড়ি থেকে তুমি প্রিপারেশান নিয়ে যাচ্ছ না, ওটা উপস্থিত বুদ্ধি যাকে বলে। ওই মুহূর্তে একটা কিছু, তুমি যদি সত্যি এরকম প্রশ্ন ক্লাসে পাও, তাহলে তুমি কি করবে, আপনি কি বকবেন, বকা দেবেন, বা করবেন এরকম। তারপরে হয়তো বলল যে আপনি একটা প্রচণ্ড দুরন্ত কোনো বাচ্চা আপনার ক্লাসে আছে, কিছুতেই তাকে ট্র্যাকেল করতে পারছেন না,
কি করবেন, মানে ওর একার জন্য আপনার পুরো ক্লাসটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, আপনি ওকে কিছুতেই সামাল দিতে পারছেন না, আপনি কি করবেন ওই মুহূর্তে? এরকম ধরনের কোশ্চেন কিন্তু করে। তো তখন আমাকে উত্তর দিতে হবে যে তাকে সঙ্গে সঙ্গে ডাকবো কাছে, তার যে ব্যাপারে ইন্টারেস্ট সেরকম একটা কোনো অ্যাক্টিভিটি দিয়ে ওকে বসিয়ে দেবো, কোনো ড্রয়িং বা কোনো একটা গেম কিছু একটা দিয়ে ওকে বসিয়ে দেবো, বা বোর্ডে একটা সুন্দর ড্রয়িং করে, এরকমই আমরা করে থাকি। মানে তার যেটা ইন্টারেস্ট তাকে যদি এখনই বলি যে তুই একটা এরকম বানাতো, আমি এখন টেবিলে বসে পড়াচ্ছি, আমার একটা ড্রয়িং করতো, ব্যাস ওর ছেলে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। এই রকম ধরনের প্রশ্ন, মানে উপস্থিত, জিআই মানে আমি উপস্থিত বুদ্ধির জন্য লিখেছি, জিআই মানে অন্য কিছু না। একটা সিচুয়েশান তোমায় বলে দিল, ওই মুহূর্তটা তুমি কি করে সামাল দেবে সেটা জানার জন্য। একটা এরকম প্রশ্ন করেছিল যে একটা স্টুডেন্ট এসে নালিশ করছে যে স্যার বা ম্যাম, ও আমাকে গরু বলল, দেখুন না আমার চুল টানলো, মানে কমন যেগুলো হয় সেইগুলো অনেক সময় কিন্তু এরকম বলে। তাহলে তুমি এই একটা পিকুলিয়ার সিচুয়েশান তুমি কি বলবে? তখন আমি তাহলে তাকে কি বলতে পারি? ও তোকে গরু বললো, আচ্ছা তুই ওকে একবার ছাগল বলে দে, সদ্বোধ হয়ে যাবে। মজার ছলে, মানে একটা কিছু উত্তর তো তোমাকে দিতে হবে। তুমি স্কুল ম্যানেজমেন্ট কিন্তু সাংঘাতিক, টিচিং এক জিনিস, আর এই মানে দুরন্ত বাচ্চা, আর সেই বিভিন্ন মানে 20 রকম বাচ্চার 20 রকমের এনকোয়ারি, 20 রকমের কোশ্চেন, সেই যে হ্যান্ডেল করা, যাদের একটু এক্সপিরিয়েন্স আছে তারা জানে, বা বিএডের সবারই এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম ধরনের এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকে তোমরা জানবে যে কত রকমের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসে, কত রকমের অদ্ভুত লেখা আসে। তো তাকে কিভাবে তুমি ম্যানেজ করবে এই রকম প্রশ্ন জিজ্ঞাসা করে। এবং এরকমও অনেক সময় জিজ্ঞাসা করে যে খুব স্পেশাল চাইল্ড তোমার ক্লাসে আছে, স্পেশাল চাইল্ড বা খুব বুদ্ধি কম বা হাতের লেখা খুব খারাপ, তাহলে তুমি কিভাবে তাকে পড়াবে? বাকি বাচ্চাদের সঙ্গে তাকে একসঙ্গে কিভাবে পড়াবে? তোমার কি মনে হয়, তুমি একজন টিচার হতে চলেছো বা আপনি হতে চলেছেন, তো এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে তাকে কিভাবে হ্যান্ডেল করবেন? তাহলে তাকে একটু স্পেশাল কেয়ার করতে হবে। কিন্তু একই ক্লাসে ওই 20 মিনিট 40 মিনিটের ক্লাসে সকলের সঙ্গে তাকে আলাদা করে ট্রিট করা তো সেইভাবে সম্ভব না। তাহলে তাকে আমি স্পেশাল আমার অফ পিরিয়ডে বা অন্য সময় তাকে ডেকে একটু বোঝার চেষ্টা করা, কনসাল্ট করা, তার গার্জেনের সঙ্গে কনসাল্ট করা, এইগুলো করতে হবে। এগুলো হচ্ছে পার্টিকুলার প্রশ্নের কি উত্তর হতে চলেছে সেটা, ঠিক আছে? যে এগুলো বেশি বললে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি এখানে জাস্ট পয়েন্ট করে দিচ্ছি যে তোমরা যখন বাড়িতে নিজে প্রিপেয়ার করবে নিজেকে, কোন কোন পয়েন্টগুলো মিস করবে না তার লিস্ট। আর যদি ওরকম কোশ্চেন অ্যান্সার পার্টিকুলার আবারও বলছি তোমাদের জানার হয়, তাহলে আমাকে একটু, তোমরা তো বিভিন্ন ভিডিও ফলো করছো, কোনো কোশ্চেনের যদি মনে হয় যে এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারছো না, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করবো আমার মতো করে যে সেটা কি বলা উচিত ওই মুহূর্তে উত্তর দেওয়ার। হ্যাঁ, এক একজনের তো এক এক রকম উত্তর দেওয়ার স্টাইল, তো আমি আমার মতো সেটাকে চেষ্টা করব। আর লাস্ট হচ্ছে, এটাকেই লাস্ট বলছি, আমার মনে হচ্ছে সব পয়েন্টই টাচ করে গেলাম। একটা ইন্টারভিউ বোর্ডে যা যা হওয়ার দরকার, সাবজেক্ট ডেমো, এটা আলাদা পার্ট, এটার জন্য আলাদা 10 নম্বর আছে, তো এটা এখানে তো বলার কোনো প্রশ্নই নেই। তোমরা যদি চাও আমি এই ডেমো ক্লাস বিভিন্ন টপিকের আলোচনা করে দেবো। সাবজেক্ট ডেমো, যার নিজের সাবজেক্ট তার ডেমনস্ট্রেশন যে দিতে হবে, বোর্ড থাকবে, পেন থাকবে, আর ওই ইন্টারভিউ যারা নেবেন তারা থাকছে। তাহলে এই সাবজেক্ট ডেমোটা কি ব্যাপার, কিভাবে দিতে হয়? এবার কি বলো তো, সবাই তো বিএড করেছো, সবাই প্র্যাকটিস টিচিং করেছো, কিন্তু টেকনিক কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, আমি কত সুন্দরভাবে এন্ট্রি নেব, একটা টপিক পড়াতে গিয়ে এন্ট্রিটা কত সুন্দরভাবে নেব, সেইগুলোই তো টিচাররা মানে ইন্টারভিউ যে নেবে সে ফলো করবে, দেখবে যে স্টাইলটা কেমন পড়ানোর। কারণ যে আমাকে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি আমার টপিকটা সম্পর্কে, আমার সাবজেক্টের যিনি আছে তিনি হয়তো জানেন, বাকি দুজন কি থোড়ি জানেন? আমি যা পড়াচ্ছি সে ভেতরের বিষয়বস্তু তো কিছু জানে না, সে শুধু দেখবে আমার অ্যাক্টিভিটি, বোর্ড ওয়ার্ক, আমার কাজকর্ম, এইসব। তাহলে সাবজেক্ট ডেমোটা সম্পূর্ণ আলাদা একটা টপিক, এটার আলাদা মার্কস আছে, এটার ভিডিও অন্য দেবো, তাও তোমাদের ইন্টারেস্ট থাকলে তবেই দেবো। যে যদি চাও কমেন্ট করো, তবে আমি এটা নিয়ে ভিডিও করব, খুব শর্ট টাইম এখন। বা যদি কোনো মানে কি ধরনের জিনিসগুলো তোমরা ডেমোর জন্য রেডি করবে, ওখান থেকে ওনারা তো বলতে পারে এই টপিকটা পড়াও, কিন্তু নিজেদের পছন্দ মতো যদি বলে এটি পড়াও, তাহলে তোমরা কোনগুলোকে বেছে নেবে, মানে জিওগ্রাফির বিভিন্ন চ্যাপ্টারের থেকে কোনগুলোকে ডেমো হিসাবে তোমরা বাড়িতে রেডি করতে পারো ভালো মার্কসের জন্য, বা ভালো ডেমো কোনগুলোতে হয়, পার্টিকুলার কোন বিষয়গুলো, যদি সেটা মনে করো যে জানার দরকার আছে, তাহলে বললে আমি সেই নিয়ে কোনো ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। কিন্তু এইটা নিয়ে আজকে আর বলছি না, ডেমোটা, এটা আলাদা ভিডিও হওয়া উচিত। ওকে,
তাহলে আশা করছি আমার আইডিয়াতে বলছে যে আমি সব পয়েন্টই ধরেছি। যেহেতু আজকে তোমাদের আমি এসএলএসটি টিপস দিলাম, আমি সেরকমভাবে কিছু কোচিং ক্লাস বা সেটা কিন্তু দিচ্ছি না, শুধু কিছু টিপস দিলাম আমার অভিজ্ঞতা, এবং আমরা আমাদের যে সমস্ত টিচারদের কাছে শিখতে পেরেছি বা সৌভাগ্য হয়েছে যারা এরকম ইন্টারভিউ হ্যান্ডেল করেছে প্রচুর, তারা আমাদের যে টিপসগুলো শেয়ার করেছে যে এইগুলো মাথায় রাখবে, তো আমিও সেই রকম কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যারা দেখছো বা আমার যারা ছাত্রছাত্রী আছো তাদের যদি কোনো হেল্প হয় সেই চিন্তা করে। তো এখানে বেশ কিছু টপিক কি লিখলাম, এবং একটা ইন্টারভিউ হলে ঢোকা থেকে শুরু করে কি কি প্রশ্ন আসতে পারে, কোন কোন জায়গাগুলো তোমরা দেখে যাবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, মানে করে জেনারেলি মানে ওনারা করেন, তো সেই সব কিছু আমি মনে করছি আমি এখানে টাচ করে গেলাম, কিছু হয়তো এখানে মিস হলো না। দেখো তোমরা সমস্ত সাবজেক্ট, স্পেশাল পেপার, এক্সট্রা ম্যানেজমেন্ট, দেখো কিছু বাদ দিইনি গো, প্রজেক্ট সব কিছুই বললাম, এমনকি বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্স, ড্রেস আপ, সব প্রত্যেকটাই কিন্তু আমি এখানে পয়েন্টে ধরার চেষ্টা করেছি। তাই তোমরা এই প্রত্যেকটা পয়েন্ট ধরে যদি নিজেকে তৈরি করো, তোমাদের ইন্টারভিউ 100% ভালো হতে বাধ্য, অবশ্যই ভালো হবে। এছাড়াও যদি আর কিছু জানার তোমাদের থাকে, কোনো টিপসের প্রয়োজন হয়, তোমরা আমাকে জানিও। কোনো পার্টিকুলার কোশ্চেন যদি অ্যান্সারটা কিভাবে দরকার হবে সেটা আমাকে জানিও। আর যদি সাবজেক্টের ডেমো দরকার হয়, এটা অবশ্যই জিওগ্রাফি, আমি যেহেতু জিওগ্রাফি সাবজেক্টটা বলবো, তাই জিওগ্রাফির কোন কোন টপিকগুলো ডেমোর জন্য পারফেক্ট, বা ডেমোটা কিভাবে করলে ভালো হয়, একটা দুটো স্যাম্পেল আলোচনা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি এই নিয়ে আলোচনা করব। কারণ কি, অনেক স্টুডেন্ট তো বিভিন্নজন বিভিন্ন জায়গায় আছে, বা আমার স্টুডেন্ট ছাড়াও আরও অনেক ছাত্রছাত্রী আছে, তো সকলকে তো সামনে ডেকে ওইভাবে ইন্ডিভিজুয়ালি বোঝানো বা আলোচনা করা সম্ভব না, আর সত্যি কথা বলতে সেই সময় নেই। কিন্তু একটা ভিডিও যদি করে দিতে পারি, তোমরা তোমাদের অফ টাইমে যখন হোক, এমনকি ঘুমাতে গেলে তখনও কানে হেডফোন দিয়ে একটু এই ভিডিওগুলো যদি শুনতে পারো, তোমাদের হেল্প হয়ে যাবে। তো সেই জন্য একটু ভিডিওর মাধ্যমে এগুলো আলোচনা করে দেওয়া, ঠিক আছে? তাহলে আজকে এইটুকু নিয়ে আলোচনা করলাম, তোমাদের কোনো হেল্প হলো কি না জানিও, বা ভালো লাগলে একটা লাইক অন্তত করো, বা একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে যে আদৌ তোমরা যারা দেখছো তাদের কোনো কাজে লাগছে কি না, আমি সেটা জানতে পারছি না, কারণ কমেন্ট ছাড়া আর তো কোনো যোগাযোগ করার মানে অপশান নেই না। তাই কমেন্ট করো, বা ভালো লাগলে লাইক করো, কিছু জানার ইচ্ছা থাকলে সেটাও কমেন্টে জিজ্ঞাসা করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদিও আমি এখানে ভূগোল রিলেটেডই আলোচনা করি, প্র্যাকটিক্যাল, থিওরি এইসবই আমি এখানে ডিসকাস করি, তাও যেহেতু এটা এখন বর্তমানে একটা ইন্টারভিউ আসতে চলেছে, তাই এটা নিয়ে আমি একটুখানি আজকে বলে দিলাম টপিকটা। আর এছাড়া ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমরা বিভিন্ন জিনিস তোমরা জানতে পারবে বা রিভাইজ হবে, যা তোমরা জানো সবই, কিন্তু কখনো কখনো ভুলে গেলে আবার আমার ভিডিও থেকে তোমরা একটু চর্চা করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে প্রিপারেশান নাও। বেস্ট অফ লাক সকলকেই আগাম ইন্টারভিউয়ের জন্য। তোমরা এভাবে যদি নিজেকে প্রস্তুত করো, তোমাদের ইন্টারভিউ ভালো হবেই হবে, এটা আমি বলতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।